আমি তো মনে করি সেই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া উচিত যেটার আয় ব্যয়ের হিসেব ঠিক নেই, এবং যে মাদ্রাসা আধুনিক শিক্ষাটা নেই। শোভেন্দুবাবু সরকার কিন্তু এটা জানেন যে সুতরাং অন্যায়ভাবে কোনো মাদ্রাসা চলতে পারে না। আমি চাই যে স্কুলে পাশ ফেল প্রথাটা চলে আসুক এবং স্কুলে যে পরিবেশটা যেন ঠিক থাকে। মমতা ব্যানার্জি সরকারের সিন্ডিকেট রাজ, মমতা ব্যানার্জি সরকারের মানে শিক্ষার প্রতি উদাসীনতা ভাব, এই জন্যই তো এত স্কুল বন্ধ হয়ে গেছে। এসএলএসটি 2016-র উপরে যদি কোনো রকমের হস্তক্ষেপ হয় তাহলে কিন্তু এসএলএসটি 2025-এর উপরে হস্তক্ষেপ হবে। এসএলএ 2025-এ নিয়োগ প্রক্রিয়া গোলযোগ হতে পারে, সেটা তারা মনে করেনি, সস্তায় পেয়েছে প্লাস নিয়েছে। এখন যদি ইলিগাল হয় সে ফ্ল্যাট তো থাকতেই পারে না, এটা খুব স্বাভাবিক জিনিস। তারা এখন উচিত ওই যখন বেআইনি বিল্ডিং তাদের সেখান থেকে চলে যাওয়া উচিত এবং টাকাগুলো তাদের ফেরত দেওয়া উচিত। তৃণমূলে দুর্নীতিগ্রস্ত সরকারের পতনের পর বিজেপি এই রাজ্যে নতুন সরকার গঠন করলো। এই বিষয়ে নিয়ে আপনি কি বলবেন? মানে সরকারের কাছ থেকে আপনার একজন শিক্ষক হিসেবে কি প্রত্যাশা রয়েছে? শিক্ষক হিসেবে যা প্রত্যাশা রয়েছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেটা পূরণ করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে, যেটা আমাদের সবার ইচ্ছা ছিল। এবং আমি শিক্ষক হিসাবে যে স্কুলের পঠন পাঠন সুন্দর হবে, তারপরে নিয়োগ প্রক্রিয়াটা মানে মন্থর ছিল, শেষ হয়েছিল, সেটা আবার একটু গতি পাবে এবং সেটা তো শুরু হলো, অবশ্যই শুরু হলো। এবং দেখা যাচ্ছে যে এসএলএসটি দুর্নীতিবাজদের তাদের হচ্ছে ধরার চেষ্টা, সেটা তো সব প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যে সুতরাং একজন শিক্ষক হিসাবে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঢেলে সাজিয়েছে উনি। ঢেলে সাজানোর কথা ছিল, সব চেয়ারম্যানকে সরিয়ে দিয়েছে। এবং স্কুলে আমি চাই যে স্কুলে পাশ ফেল প্রথাটা চলে আসুক এবং স্কুলে যে পরিবেশটা যেন ঠিক থাকে, যে শিক্ষক শিক্ষিকারা যেন মৃদু শাসন করার ক্ষমতাটা যেন তাদের উপরে দেওয়া হয়। কারণ শিক্ষক শিক্ষিকারা মৃদু বকাবকি, মৃদু শাসন, এটা তো শিক্ষার একটা অঙ্গ। এটা যদি ফিরিয়ে আনেন আর সিলেবাসের আমূল পরিবর্তন সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে যেমন বজায় রেখে যেন সিলেবাসগুলো তৈরি হয়, এছাড়া আর অন্য কোনো কিছু, এটাই হলে যথেষ্ট। রাজ্যে 8,000-এর বেশি স্কুল বন্ধ হয়ে গিয়েছে, এই বিষয়ে সরকারের কাছে আপনার কি আবেদন থাকবে? 8,000-এর বেশি, আরও প্রায় 12,000-এর মতো স্কুল প্রায় বন্ধ হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে যে আপার প্রাইমারি স্কুল বেশি, অর্থাৎ 5 to 8, এবং প্রাইমারি বন্ধ হয়ে গেছে, প্রায় গ্রামে গ্রামে পায়নি। যে তার একটা কারণ মমতা ব্যানার্জি সরকারের অপদার্থতা, মমতা ব্যানার্জি সরকারের সিন্ডিকেট রাজ, মমতা ব্যানার্জি সরকারের মানে শিক্ষার প্রতি উদাসীনতা ভাব, এই জন্যই তো এত স্কুল বন্ধ হয়ে গেছে। এবং অনেক স্কুল, অর্ধেক স্কুল মুমূর্ষু, মানে জাগমাগ করে চলছে, ছাত্র আছে তো শিক্ষক নেই, শিক্ষক আছে তো ছাত্র নেই। তো এটা আগের সরকারের অপশাসনের ফল, এবং আশা করি শুভেন্দুবাবু এটাকে ঠিকভাবে করবেন। তার যা প্রক্রিয়া দেখছি, তার যা তেজ দেখছি, ও নিশ্চয়ই করবে। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বহু বছর পরে, প্রায় 40 বছর পরে, 50 বছর পরে সেন্ট্রাল গভর্নমেন্টের আর এই রাজ্য সরকার প্রায় একই হলো। সুতরাং এটা অবশ্যই আমরা সবাই আশা করি যে এই সরকার রাজ্যের অবশ্যই সার্বিক উন্নতি করবে। আপনাকে দেখা গেছে মমতার সরকারের বিরুদ্ধে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি বিভিন্নবার সরব হয়েছেন। এবার নতুন সরকারকে কি বলতে চান আপনি এই বিষয় নিয়ে? দেখুন, যেটা মাদ্রাসা মমতা ব্যানার্জি আলফাল করে সব কিছু মাদ্রাসা স্যাংশন দিয়ে গেছে, মাদ্রাসাগুলো আবার নতুনভাবে এরা যেমন অন্যান্য রাজ্য করেছে, নতুনভাবে সব কিছু সরজমিনে খতিয়ে দেখুক। যদি কাগজপত্র ঠিক থাকে, যদি তাদের আয় ব্যয়ের হিসেব ঠিক থাকে, তাহলে নিশ্চয়ই হবে। কোনো না হলে আমি তো মনে করি সেই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া উচিত যেটার আয় ব্যয়ের হিসেব ঠিক নেই, এবং যে মাদ্রাসা আধুনিক শিক্ষাটা নেই, মূল স্রোতে যারা পড়ুয়ারা ফিরতে পারবে না, তারা শুধু ওই পড়াশোনাটা করে শুধু ইমাম হবে আর মুয়াজ্জিন হবে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। সুতরাং মাদ্রাসা শিক্ষার উন্নতি ভীষণভাবে দরকার। সরকার স্বীকৃত মাদ্রাসাগুলো 614টা মাদ্রাসা ঠিকই আছে, সেখানে আয় ব্যয় সরকার স্বীকৃত। বাকি যেগুলো, এই যে যাদের হয়ে আন্দোলনে গেছিলাম, তারা যদি এটা শোনে তো ভালো। এদের মধ্যে অনেক গ্রুপ ছিল, জানেন তো, আমি ওদের কাছে গিয়ে গ্রুপটাকে এক করলাম, কিন্তু সেই ওরা কি করলো, মমতা ব্যানার্জিকে ভোট দিল। বুঝতে পারছেন? তাহলে কি করে এই সরকার তাদের উপরে ভালো চোখে দেখবে বলুন? তারা
সরকার, মমতা ব্যানার্জি সরকার তাদেরকে একেবারে নরক যন্ত্রণা দিয়ে দিয়েছে, তবুও তারা কিন্তু মমতা ব্যানার্জি সরকারকে ভোট দিয়েছে, 2-4 জন হয়তো বাদে। কেন? এবার বিজেপির কাছে তারা, বিজেপি আমি বলবো না, এই সরকারের কাছে গিয়ে কোন মুখে দাঁড়াবে? কোন মুখে দাঁড়াবে? যে বারবারে আমি বলেছিলাম বিজেপির এই এনাকে নিয়ে আসুন একজন মানুষ হিসাবে, না ও বিজেপি করে ওকে নিয়ে আসা যাবে, চিন্তা করে দেবে। এই যে মাদ্রাসাগুলো, আনএডেড মাদ্রাসাগুলো যাতে সঠিকভাবে হয়, সেটা তো সবার, সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব পার্টির লোকজন আসবে, বিজেপি বলে না, বিজেপি হবে না। তো এটা তো এই সরকার, সৌমেন্দ্রবাবু সরকার কিন্তু এটা জানেন যে সুতরাং অন্যায়ভাবে কোনো মাদ্রাসা চলতে পারে না। সেখানে যদি পরিকাঠামো ঠিক থাকে, সব কিছু যদি ঠিক থাকে, তাহলে আমি বলবো সরকারের সেই মাদ্রাসাগুলোকে সঠিকভাবে পরিচালনার উদ্যোগ নিতে এবং সেই মাদ্রাসাগুলো যেন টিকে থাকে, এটাই। দুর্নীতির কারণে চাকরি প্রার্থীদের যে চাকরি চলে গেল, এবার নতুন সরকারের কাছে আপনি কি আশা করছেন, মানে কিভাবে পদক্ষেপ নেওয়া উচিত নতুন সরকারের, কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, চাকরি যাদের চলে গেছে, তারপরে এই ওয়েমা শিডিউল, এর ভিতরে অনেক কেলেঙ্কারি এখনো জড়িয়ে আছে, বুঝলে, অনেক কেলেঙ্কারি জড়িয়ে আছে, মানে বার করতে গেলে আরও প্রচুর বার হয়ে যাবে। যে এক্সপায়ারি অফ প্যানেলের পরে কীভাবে চাকরি করে, এক্সপায়ারি অফ প্যানেলের পরে বেশ কিছুজন চাকরি করছে এবং এখনও অনেক ওয়েমার শিট মানে কারাপশন করে তারা ছুপকে ছুপকে কিন্তু চাকরি করছে। তাহলে এসএলএসটি 2016-র উপরে যদি কোনো রকমের হস্তক্ষেপ হয়, তাহলে কিন্তু এসএলএসটি 2025-এর উপরে হস্তক্ষেপ হবে, এসএলএ 2025-এ নিয়োগ প্রক্রিয়া গোলযোগ হতে পারে। এই জন্য এখন সমস্ত চেয়ারম্যান, এসএলএসটি চেয়ারম্যানকে পুরোপুরিভাবে সরিয়ে দেওয়া হয়েছে, দিয়ে আরেকজনকে নিয়ে আসা হয়েছে, সম্ভবত অরুণ কুমার তাকে নিয়ে আসা হয়েছে। তিনি সচিব ছিলেন, তিনি এখন চেয়ারম্যান হয়েছে। এবং আমাদের যে নবনিযুক্ত স্বপন দাশগুপ্ত মহাশয়, অন্যতম শিক্ষাবিদ, তার সঙ্গে আলাপ আলোচনা করে এসএলএসটি 2016 আইন মেনে হবে, এটা আমি বলে দিলাম যে আইনে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে, এই আছে এই আছে এই আছে এই আছে। কিন্তু সবাই চাকরি ফিরে পাক সেটা খুব স্বাভাবিক, কিন্তু বললে তো হবে না। চাকরি ফিরে পাওয়াটা এখন খুব কষ্টকর আছে এবং আরও বরঞ্চ কিছু জনের চাকরি যাবার জন্য প্রস্তুত হয়ে আছে। কারণ যদি এই সরকার খুব পূর্ণাঙ্গভাবে সেগুলো তদন্ত করে দেখে, পাক কমিটির এক সদস্য তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে আপনি কত পেয়েছিলেন জানি না। সে কি বলো না, তা বলো কী করে? বললো আমি কান্নাকাটি করেছি, কান্নাকাটি করার পরে আমার কিন্তু এই আবার চাকরিটা করে দিয়েছি। এই যে কোনো রকমের সিস্টেমের মধ্যে চলেনি, আর সেই সিস্টেম আমাদের এই মুখ্যমন্ত্রী কিভাবে ঠিক করবে বলুন তো? কোর্ট যেটা করবে সেটা হবে, তবে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করবে, এটা তাড়াতাড়ি বললাম। 3 মাসের মধ্যে কিন্তু হাজার হাজার ছেলেমেয়ে তারা কিন্তু চাকরির প্রস্তুতি নিতে পারে এবং সুস্থভাবে কিন্তু পরীক্ষাটা হবে। নতুন সরকার আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে বেআইনি নির্মাণ রয়েছে সেইগুলো ভাঙা হচ্ছে, কিন্তু যারা বেআইনি নির্মাণ করেছে তাদের উপরে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, কিন্তু যারা টাকা দিয়ে ফ্ল্যাটগুলো কিনেছিল তারা তো এই মুহূর্তে পথে বসবে। এই বিষয়টা নিয়ে আপনি ঠিক কী বলবেন? দেখুন, পথে বসলে বললে তো কিছু হবে না। আমি তো এই নারকেলডাঙ্গায় দেখেছি 5 বছর পরে সেই কোর্টের নির্দেশে সেই ফ্ল্যাট ভেঙে দেওয়া হলো। যারা কিনেছে তারা কান্নাকাটি করছে, কিন্তু আইনের হাত পা বাঁধা, তাদের কাছে কোর্টের অর্ডার এসছে, সেই অনুযায়ী হয়েছে। সুতরাং সব কিছু কাগজপত্র দেখে শুনে তবে তো ফ্ল্যাট করা উচিত, ফ্ল্যাট নেওয়া উচিত। সেটা তারা মনে করেনি সস্তায় পেয়েছে, প্লাস নিয়েছে। এখন যদি ইলিগাল হয় সে ফ্ল্যাট তো থাকতেই পারে না, এটা খুব স্বাভাবিক জিনিস। কোর্ট সেটার উপরে স্টে দিয়েছে, কিন্তু সেটা তো বেশি দিন থাকবে না। মানুষ কোথায় থাকবে সেটা তো মানে কি বলবো, আইন দেখবে না তুমি কোথায় থাকবে। এবারে তারা এখন উচিত, ওই যখন বেআইনি বিল্ডিং তাদের সেখান থেকে চলে যাওয়া উচিত এবং টাকাগুলো তাদের ফেরত দেওয়া উচিত। যে বেআইনি করে সে তো অ্যারেস্ট হবেই, এবার অ্যারেস্ট হলেই তাহলে টাকাটা ফেরত দেবে কী করে? সুতরাং যেটা সরকারের আইন, সরকারের নীতি, যেটা কোর্ট অর্ডার দেবে সেই অর্ডার অনুযায়ী চলবে। কোর্ট যদি বলে ভেঙে দাও, নারকেলডাঙ্গায় তো আমি দেখতাম মাসখানেক আগে প্রতিদিন 2টো করে ভাঙা হতো, মানে 4 তলা 5 তলা বেড়ে 2টো করে ভাঙা হতো। তাহলে সেখানে যারা ছিল বা আছে তাদের কি অবস্থা বলুন? তারা কোথায়? পথে বসে গেছে। কিন্তু হাইকোর্টের অর্ডার কি হবে বল, করার তো কিছু নেই, মেনে নিতে হবে।